টু সাকসেস অলিভার নেপোলিয়ান হিলের এক অনবদ্য সৃষ্টি। এই রোড টু সাকসেস বই অবলম্বনে ধারাবাহিকভাবে 15 বিলবোর্ডস নামে খ্যাত নেপোলিয়ান হিলের 15টি নির্দেশনাকে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আশা করছি সকলেই সাথে থাকবেন। প্রথমেই বইটির ভূমিকা নিয়ে কিছু কথা বলা যাক। হাতে গোনা কিছু মানুষ সফলতা পেলেও অধিকাংশই কেন ব্যর্থ হয়? এই প্রশ্নটা কি কখনো আপনার মাথা ব্যথার কারণ হয়েছে? কিশোর বয়সেই নেপোলিয়ান হিলের মাথায় আসে প্রশ্নটা, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি তার সারাটি জীবন ব্যয় করেছেন। অল্প কিছু সফল মানুষের বিপরীতে বেশিরভাগ মানুষের ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধান তার মতো করে কেউ করেননি। দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় 1883 সালে এই বইটির লেখক অলিভার নেপোলিয়ান হিলের জন্ম। তিনি যে কখনো একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন এরকম কোনো লক্ষণ ছোটবেলায় ঘুণাক্ষরেও কেউ দেখেনি। কাঠের কেবিনে জন্ম নেয়া হিল একবার বলেছিলেন, আমার 3 পুরুষের জন্ম এখানেই। এই পাহাড়ি অঞ্চলের বাইরের জগৎ সম্পর্কে তারা বরাবরই অজ্ঞ, আর এই অজ্ঞতা থেকে কোনো দিনই তাদের মুক্তি মেলেনি। এখানেই তারা অবস্থান করেছে। জীবনভর দারিদ্রতার সাথে কঠোর সংগ্রাম করে বসবাস করতেন এবং তারপর একসময় মারা যেতেন তারা। মাত্র 26 বছর বয়সে তার মা মারা যান। সেই সময় হিলের বয়স ছিল 10 বছর। বছরান্তে বিয়ে করেন তার বাবা। এ ঘটনাটি হিলের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হিলের সৎ মা মার্থা র্যামেই ব্যানার ছিলেন একজন শিক্ষিত বিধবা মহিলা। মার্থার বাবা ছিলেন একজন ডাক্তার, আর তার আগের স্বামী ছিলেন স্কুলের প্রিন্সিপাল। অন্য কেউ হিলের মধ্যে কিছু লক্ষ্য না করলেও সৎমা ঠিকই তার মধ্যে কিছু একটা দেখতে পান। তার সৎমা তাকে একটি টাইপরাইটার কেনার জন্য বন্দুক বিক্রি করে দিতে হিলকে রাজি করান। সেই সময় হিলের বয়স ছিল খুবই কম। তার সৎমাই তাকে টাইপরাইটারটি চালানোর যাবতীয় প্রশিক্ষণ প্রদান করেন। মাত্র 15 বছর বয়সে হিল তার টাইপরাইটারটি ব্যবহার করত খবর টাইপ করার কাজে। হিলের বয়স যখন 20, তখনও পুরো ভার্জিনিয়াতে মাত্র 10টি স্কুলে 4 বছরের শিক্ষা ব্যবস্থা চালু ছিল। ওই পরিবেশ থেকে বেরিয়ে এসে সফলতা অর্জন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করাটা সত্যি খুবই চমকপ্রদ ব্যাপার। বিস্ময়কর ব্যাপার হলো, হিলের কর্মজীবনের অনেকটাই গেছে একেবারে জীর্ণ অবস্থা থেকে সমৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে। কেন হিলের কর্মগুলো পৃথিবীতে এতটা জনপ্রিয় এবং আত্ম-উন্নয়নের আন্দোলনে বর্তমানেও কেন এতটা প্রভাব বিস্তার করে, যেমনটা পৃথিবীর ইতিহাসে আর কেউ পারেনি, আপনি অচিরেই তা বুঝতে পারবেন। বিলবোর্ডস অন দ্য রোড টু সাকসেস নামে হিল 15টি আর্টিকেলের এক সিরিজ লিখেছেন। এই বইয়ের আর্টিকেলগুলো ঠিক তেমন যেমনটা হিল তার প্রাচীন ম্যানুয়াল টাইপরাইটার দিয়ে লিখেছিলেন। আর্টিকেলগুলো হিলের জীবদ্দশায় 90 বছর পূর্বে যেমনটা কার্যকরী ছিল, বর্তমানেও ঠিক তেমনই কার্যকর। নেপোলিয়ান হিলের রোড টু সাকসেস বইটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রোড টু সাকসেস 15 বিলবোর্ডস নামে 15টি অধ্যায়কে নির্দেশ করা হয়েছে, যেখানে সাফল্য অর্জনের করণীয় বিষয়গুলো আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে সাফল্য, নেতৃত্ব, দীর্ঘকালীন দূরদর্শিতার ক্ষমতা, এই 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন আলোচনা শুরু করা যাক। রোড টু সাকসেস 15 বিলবোর্ডস, যার প্রথম অধ্যায় হলো জীবনের নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করা। সফলতা অর্জন করতে চান? একটা সুন্দর বাড়ি, কিছু ব্যাংক ব্যালেন্স পাওয়ার ইচ্ছা আপনার আছে? সম্ভবত নিজের একটা গাড়িও থাকা চাই। বুড়ো বয়সে জীবনটা যেন উপভোগ্য হয় সেটাও চান নিশ্চয়ই। এর সবই হবে, এর চেয়ে বেশিও হতে পারে যদি রোড টু সাকসেস বইটিতে বর্ণিত নিয়মকানুন এবং এর মাধ্যমে উদ্ভূত নতুন কোনো তথ্য আপনার সামনে উপস্থাপিত হয় আর আপনি সেটা অনুসরণ করেন। সফলতার নীতিমালাগুলো আবিষ্কার করা হয়েছে। এগুলো এখনও টিকে আছে। পথনির্দেশক এই চিহ্নগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। বর্ণিত উপায়গুলো আপনি ঠিক কী করতে চান সেই পথ দেখাবে। এখানে উল্লেখিত 15টি পথনির্দেশক যদি পূর্ণ মনোযোগের সাথে শ্রবণ করেন এবং যা করতে বলা হয়েছে সে অনুযায়ী প্রতিটি কাজ যথাযথভাবে সম্পন্ন করেন, তবে কোনো কিছু আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই 15টি নীতিমালা এমন একজনের মনের ভাবনা থেকে বের হয়েছে যিনি অত্যন্ত সফল একজন মানুষ। তিনি বাড়ির মালিক, নিজের গাড়ি আছে, ভালো পরিমাণের ব্যাংক ব্যালেন্স আছে, স্ত্রী ও সন্তানাদি নিয়ে সুখী এবং সফল একজন মানুষ।
তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, এমনকি কোনো প্রকার সুযোগ সুবিধাও পাননি। কয়েক বছর আগেও তিনি ছিলেন একজন পরিশ্রমী খনি শ্রমিক। এই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছেন শুধুমাত্র এই 15টি নীতিমালা অনুসরণ করে, যেগুলোকে বলা হয়েছে রোড টু সাকসেস। প্রথম চাবিকাঠিকে বলা হয় নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করা। আরেকবার সূর্য অস্ত যাওয়ার আগেই ঠিক করুন আপনি জীবনে কি হতে চান। লক্ষ্য ঠিক হলে পরিষ্কারভাবে সেটা লিখে ফেলুন, যতটা সহজভাবে লেখা যায়। এমনভাবে লিখুন যাতে করে পরবর্তীতে যে কেউ সেটা পড়া মাত্রই বুঝতে পারে। কিভাবে আপনার লক্ষ্য নিয়ে লিখবেন তার একটা নমুনা এখানে দিচ্ছি। ধরুন আপনার লক্ষ্য হলো নিজের একটা বাড়ি, গাড়ি, বেশ ভালো অঙ্কের ব্যাংক ব্যালেন্স, যাতে করে বাকি জীবন আনন্দে কাটাতে পারেন। আপনার লক্ষ্য নির্ধারণের পর এভাবে লিখে রাখতে পারেন, আমার লক্ষ্য হলো নিজের একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে এবং ভালো মানের ব্যাংক ব্যালেন্স থাকবে। সাথে অবসর জীবনে আনন্দ আর সাবলীলভাবে জীবনযাপন করতে পারার মতো আয়ের ব্যবস্থা থাকবে। এই লক্ষ্য পূরণে আমি সর্বোচ্চ পর্যায়ের দুর্যোগ মোকাবেলা করতে প্রস্তুত এবং নিজেকে এমনভাবে পরিচালিত করব যেখানে আমার কাছ থেকে সেবা গ্রহণকারীগণ আমার কাজে সন্তুষ্ট থাকবে। এটার নিশ্চয়তা দিচ্ছি যে আমার কর্মীরা সবসময় আমার কাজে সন্তুষ্ট থাকবে। যার বিনিময়ে আমি সেবা দিতে রাজি হয়েছি তা গ্রহণ করার বদৌলতে সর্বোচ্চ সেবা দিতে সবসময়ই সচেষ্ট থাকব। কারণ আমার সচেতন জ্ঞান বলছে এই স্বভাবগুলো আমাকে অত্যন্ত প্রশংসনীয় কর্মী হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি আমাকে এমন বেতন অর্জনের উচ্চতায় নিয়ে যাবে যার জন্য এমন সেবা আমি দিয়ে যাবার দৃঢ় প্রত্যয় করেছি। আমার নাম সেই অভীষ্ট লক্ষ্যের ঘরে লেখাবো এবং 12তম রাত পর্যন্ত প্রতি রাতে ঘুমানোর আগে একবার করে তা পড়ব। মনোবিজ্ঞানীদের মতে কেউ যদি অতীতের সফল ব্যক্তিদের মতো তার অভীষ্ট লক্ষ্যের কথা লিখে রাখে এবং প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 12তম রাত পর্যন্ত গভীর মনোযোগ সহকারে তা আত্মস্থ করে, তাহলে সে নিশ্চিতভাবে দেখতে পাবে যে তার লক্ষ্য পূরণ হতে চলেছে। আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটা নির্ধারণ করাই হলো সাফল্যের চাবিকাঠির প্রথম পদক্ষেপ। একই সাথে এটিও মনে রাখতে হবে যে যিনি এই পদক্ষেপগুলোর নামকরণ করেছেন তিনি শুরুতে একজন কয়লা শ্রমিক ছিলেন। তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও তার ছিল না, কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে সাফল্যের চূড়ায় পৌঁছতে পেরেছিলেন। আপনিও তেমনটা হতে পারবেন যদি তার দেখানো পথে ঠিকঠাকভাবে হাঁটতে পারেন। লক্ষ্য লিখে রাখার প্রথম দিন থেকেই বুঝতে পারবেন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। বুঝতে পারবেন কর্মীরা আপনাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বুঝতে পারবেন কর্মীরা আপনার কাজের প্রতি অনেক বেশি লক্ষ্য রাখছে। তারা এমনভাবে একটা হাসি দিয়ে আপনাকে উৎসাহিত করবে যেমনটা আগে কখনো করেনি। কঠিন দুর্যোগে কোনো অদৃশ্য শক্তি আপনাকে পেছন থেকে সাহায্য করবে এবং আপনি সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। বন্ধু ভাবাপন্ন একটা দল আপনার পদচিহ্ন দেখে দেখে এগিয়ে আসছে এবং পেছনে থেকে আপনাকে সহায়তা করছে। আরও লক্ষ্য করবেন আপনি নিজেও কর্মীদের প্রতি আগের চেয়েও বেশি পরিমাণে বন্ধু ভাবাপন্ন হয়ে উঠেছেন, আর তাই সেই বন্ধুদের প্রতি আপনি আস্থাশীল হবেন এবং তারাও আপনাকে পছন্দ করতে শুরু করবে। শেষ পর্যন্ত দেখবেন আপনার কোনো শত্রুই নেই, সবাই আপনার বন্ধু হতে শুরু করবে। লক্ষ্যে পৌঁছতে এটি সর্বাধিক সহায়তা করবে। এই কথাটা এমন একজন মানুষ বলেছেন যিনি এটা অনুসরণ করার পরিকল্পনা করেন এবং দেখতে পান যে কৌশলটা অত্যন্ত কার্যকর। তবে এই প্রশ্নটা করবেন না যে এটা আপনার উপর প্রয়োগ করলে কাজে দেবে কিনা। যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো একবার অনুসরণ করেই দেখুন। শিরোনামগুলো আজ থেকে আগামী 1 বছর অনুসরণ করুন। দেখবেন 1 বছর পর তা অনুসরণ করতে হচ্ছে না, কারণ সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই আপনাকেই অনুসরণ করছে। আর তখন লোকেরা আপনার ব্যক্তিত্ব দেখে হতবাক হয়ে যাবে এবং আপনি নিজেকে সবার প্রিয় পাত্র হিসাবে খুঁজে পাবেন। আরও দেখতে পাবেন যারা আপনাকে আগে থেকে জানে তারা তাদের কৌশল পরিবর্তন করে আপনার পেছন পেছন ঘুরঘুর করছে, কারণ তারা আপনাকে পছন্দ করে। আপনার প্রধান ইচ্ছাগুলোই হবে আপনার জগতের নির্ধারক। মানুষের মনের গোপন ব্যাপার হলো সেটা অবচেতন মনকে পছন্দনীয় একটা দিকে ধাবিত করে। মানুষ তাই যা সে মনে মনে নিজেকে কল্পনা করে। শব্দটা খেয়াল করুন, মনে মনে, অথবা হ্যামলেটের মতো চিন্তা করুন হৃদয়ের অন্তঃস্থলে। একজন হিব্রু লেখক ছিলেন যিনি ভাস্কর্যে মানুষের অনুভূতিকে বোঝানোর জন্য হৃদয় শব্দটা ব্যবহার করেছেন।
তবে তিনি হয়তো আধুনিক মানুষের মনোভাব সম্পর্কে অজ্ঞ ছিলেন। যেমনটি জন হারমান র্যাডাল তার কালচার অব পার্সোনালিটিতে এ ঘটনাকে এভাবে দেখিয়েছেন, তারা মানুষের সবচেয়ে বড় মনোবিদ্যাগত সত্যটাকে বের করে এনেছে, যা প্রথমত মানুষের অনুভূতি থেকেই জন্ম নেয়। ব্যক্তিত্ব ব্যক্তির সচেতন মনের আকর্ষণের কারণের একত্রীকরণ থেকে উদ্ভূত হয় এবং নিজস্ব ধ্যান ধারণাকে সম্পূর্ণ নতুন এক উপায় খুঁজে নেয়ার উৎপত্তি স্থল হৃদয় বা অনুভূতি এবং সেখান থেকে সচেতন মস্তিষ্কে পৌঁছায় এবং তারপর কোনো এক কাজের মাধ্যমে তা বাস্তবে রূপ লাভ করে। চূড়ান্ত বিশ্লেষণে বলা যায়, আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় সর্বোচ্চ গুরুত্বের ইচ্ছাশক্তির দ্বারা, আর সেখানে ব্যক্তিত্ব হলো ইচ্ছাশক্তির উন্নত পর্যায়ে। যেহেতু একজন মানুষের কর্তৃত্বপরায়ণতার ছায়াতলে আছেন, তবে তার দাসত্ব মেনে নেননি, অথবা তার ব্যক্তিত্বকে দূরে সরিয়ে রাখুন এবং তাকে আপনার দাস বানিয়ে ফেলুন। এক্ষেত্রে সকল মানুষই ইচ্ছাশক্তির মালিক। উড়নচণ্ডীদের ইচ্ছা ছিল এমন, আমার ভাগ আমাকে বুঝিয়ে দেন। রবার্ট পিয়ারে এ কথাটাই 24 বছর ধরে বলে এসেছেন। শয়নে স্বপনে উত্তর মেরু খুঁজে পাওয়াই ছিল তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। এডিসন এবং বৈদ্যুতিক বাতি, স্টিভেনসন এবং রেল ইঞ্জিন, ফুলটন এবং বাষ্পচালিত ইঞ্জিন, নেপোলিয়ান এবং ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন, জোয়ান দ্য আর্ক এবং ফ্রান্সের মুক্তি, পল এবং খ্রিস্ট ধর্মের প্রচার, এসব কিছু প্রতিভার উদাহরণ। সকলে তাদের ইচ্ছাশক্তিকে নিয়ন্ত্রণ করেছেন। আপনার পৃথিবী নিজের ইচ্ছাশক্তির দ্বারা নির্ধারিত করার একটাই উপায়, তা হলো রাল্ফ ওয়াল্ডো ট্রিনের মতো চিন্তা করা, যিনি বলেছেন, অসীমের সাথে তাল মিলিয়ে নিন। মহান কেপলারের মতো চিন্তা করুন, যে চিন্তা স্রষ্টাকে খুঁজে দেয়। আপনার অতীত অভিজ্ঞতার বর্ণনামূলক তালিকা তৈরি করার এখনই সময়, এবং খুঁজে বের করুন তার মধ্যে আপনি কি শিখেছেন যেটা আপনার উপকারে আসবে, এবং বাতির আলো থাকা পর্যন্ত তা পূর্ণ করার ইচ্ছা রাখুন। এই প্রশ্নগুলো নিজেকে করুন আর তার উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন। জীবনের ব্যর্থতা আর ভুলগুলো থেকে আমি কি শিখেছি, যেগুলো আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে? নিজেকে উচ্চতর আসনে বসানোর জন্য জীবনে কি কোনো কাজ করেছি? পৃথিবীর সুন্দর ও শান্তির জন্য আমি কি করেছি? শিক্ষা কি? আর নিজেকে আমি কিভাবে শিক্ষিত করব? যারা আমার ক্ষতি করেছে তাদেরকে আমিও আঘাত করাটা কি লাভজনক হবে? কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাব? কিভাবে সফলতা অর্জন করব? আর শেষে পুলসিরাত পার হওয়ার জন্য বিশেষ কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছা আমি প্রকাশ করেছি? আমার জীবনের লক্ষ্য কী? সবগুলো প্রশ্নের উত্তর লিখে ফেলুন। তবে লেখার আগে ভেবে নিন, যদি উত্তরগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে লেখেন তবে সেগুলো আপনাকে হতবাক করে দিতে পারে। তবে শেষের প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু গভীর চিন্তা করে নিন। খুঁজে বের করুন জীবনে আসলে আপনি কি হতে চান। তারপর চিন্তা করে বের করুন সেটা কি আপনার জন্য যথাযথ হবে কিনা। যদি সেটা আপনি হতে পারেন। জীবনের একটা জিনিসই সব কিছুকে পরিবর্তন করে দেয়, আর তা হলো সুখের খোঁজ। কিসে আপনি খুশি হবেন নিজেই নিজেকে প্রশ্ন করুন, আর তাহলেই আপনার ইচ্ছা অনিচ্ছা খুঁজে পাবেন। আপনি নিশ্চয়ই টাকা চান যাতে করে মুক্তি এবং সুখ কিনে নিতে পারেন। একটা আরামদায়ক বাড়ি চান যাতে আপনি সুখী হতে পারেন। তবে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আপনি নিশ্চয়ই সেই সুখ খুঁজে পাবেন, সেই নিখাত জিনিসটা যেটা আপনাকে সন্তুষ্ট করবে, এবং সেটা পাবেন শুধুমাত্র অন্যকে দেওয়ার মাধ্যমে। এ উপায়ে সুখ খুঁজে নিতে পারেন কোনো টাকা বা মূল্য খরচ করা ছাড়াই। যে সময়টা অন্যকে সেবা দেওয়ার মাধ্যমে সুখ পেতে পারেন সেটা আপনার মধ্যে আছে এবং তা অফুরন্ত। তবে এটা ভালো কোনো উপায় নাও হতে পারে। সেটা নির্ভর করছে আপনার জীবনের লক্ষ্য কী নিয়েছে তার সিদ্ধান্তের উপর। সেখান থেকে আপনি কি সুখকে যুক্ত করেছেন। প্রতিটি মানুষের মনে একটা ঘুমন্ত প্রতিভা থাকে, জেগে ওঠার জন্য এবং তার প্রতিভা দেখিয়ে দেওয়ার জন্য ইচ্ছাশক্তির ছোট্ট একটা পরশের অপেক্ষায় থাকে। শুনুন, দুঃখের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ভাইয়েরা, যারা এ অর্জনের আলোয় নিজেদেরকে ব্যর্থ হওয়ার পথে ঠেলে দিচ্ছেন, সেখানেও কিন্তু আপনার জন্য আশার আলোর কোনো না কোনো একটা পথ উন্মুক্ত রয়েছে। জীবনে কতবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন সেটা কোনো ফারাক করে না, আবার কতটা নিচে আপনি পড়ে গেছেন সেটাও কিছু নয়। আপনি আবারও সোজা হয়ে দাঁড়াতে পারবেন। যে বলে সুযোগ কখনো আপনার দরজায় কড়া নাড়ে না, তবে সেটা দুঃখজনক কোনো অজুহাত ছাড়া আর কিছুই না। দিন রাত সুযোগগুলো সারাক্ষণ আপনার দরজায় দাঁড়িয়ে। তবে সত্য কথা হলো, সে কখনো আপনার দরজায় কড়া নাড়েনি, অথবা
দরজার আগল ভেঙে ভেতরে প্রবেশ করেনি, কিন্তু সে আর কোথাও নয়, আপনার দরজার সামনেই দাঁড়িয়ে। আপনি কি একের পর এক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন? প্রতিটি মুহূর্তেই ব্যর্থতা অদৃশ্যভাবে আপনাকে মানসিকভাবে ভেঙে তছনছ করে দিচ্ছে, এবং পরের পরীক্ষার জন্য আপনি কি একের পর এক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন? প্রতিটি ব্যর্থতায় অদৃশ্যভাবে আশীর্বাদ, এমন এক আশীর্বাদ যেটা আমাকে মানসিকভাবে শক্ত করেছে এবং পরের পরীক্ষার জন্য তৈরি করছে। জীবনে যদি কোনো ব্যর্থতায় না পড়ে থাকেন, তবে জেনে রাখুন আপনি প্রকৃতির সবচেয়ে বড় একটা প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন, যার কারণে আপনি উপযুক্ত শিক্ষা পাননি। পেছনের জীবনে কোনো ভুল যদি আপনি করে থাকেন, তাহলে কি হয়েছে? আমাদের মধ্যে কে তেমনটা না করেছে? এমন একজনকে খুঁজে বের করুন যার পেছনের জীবনে কোনো ভুল নেই। তবে আপনি তাকেও খুঁজে পেলেন যে জীবনে উল্লেখযোগ্য কিছুই করেনি। নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন আর এখন কোথায় আছেন, তার দূরত্ব শুধুমাত্র একটা লাফ দেওয়ার দূরত্ব ছাড়া অন্য কিছুই নয়। তাই একটা দম নিন আর লাফ দিন। পেছনের স্বভাবের তাড়নায় পড়তে পারেন, আর অন্য সবার মতো মোটামুটি জীবন চলার মতো কাছাকাছি কোথায় এসে পড়লেন। সাহস রাখুন, সেখান থেকেও উত্তরণের উপায় থাকবেই। হতে পারে ভাগ্যদেবী আপনার থেকে দূরে সরে আছে আর দারিদ্রতা আপনাকে আপন করে নিল। সাহস করুন, কোনো না কোনো উপায় তো আছেই, আর আপনাকে শুধু সেটা পাওয়ার জন্য বুদ্ধি খরচ করতে হবে, এবং আপনার ভালোর জন্য। এবং সেই পথের ঠিকানাটা খুবই সহজ হবে, যেটা আমরা আসলেই সন্দেহ পোষণ করে থাকি, যেটা আসলেই আপনার জন্য সঠিক পথ হতে পারে। আর আপনি যদি সেই পথ চলা শুরু করেন, অবশ্যই তার পুরস্কার পাবেন। সকল মানবজাতির একটাই অভীষ্ট লক্ষ্য হলো আকাঙ্ক্ষা। মানুষের চেতনাবোধ এতটাই ক্ষমতাবান যে আপনি যাই আকাঙ্ক্ষা করবেন, এটা আপনার জন্য তাই তৈরি করবে। যে আসন আপনি ইচ্ছে করবেন, সে বন্ধুত্ব আপনার প্রয়োজন। কোনো কিছুর অর্জনের জন্য যে যোগ্যতা আপনার প্রয়োজন, তার সব কিছুই করবে। এখানে যে চেতনা নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে ইচ্ছা আর আকাঙ্ক্ষার মধ্যে একটা পরিবর্তন তো আছেই। একটা ইচ্ছা হলো শুধুমাত্র বীজ বা আঙুরের মতো, যেটা আমরা চাই। অন্যদিকে যে জিনিসটা কামনা বাসনা হয়ে দাঁড়ায়, এর সাথে থাকে প্রয়োজনীয় উপযুক্ত পরিবেশ, সূর্যকিরণ এবং বীজ থেকে চারাগাছ, এবং এর বেড়ে ওঠার জন্য যে প্রবল বাসনা আমরা করি, তাই হলো প্রবল আকাঙ্ক্ষা। প্রবল আকাঙ্ক্ষা হলো সেই রহস্যময় শক্তি যা ঘুমের মধ্যেও জেগে ওঠে এবং মানব মস্তিষ্ককে সেই কাজটা করার জন্য ব্যাকুল করে তোলে। আকাঙ্ক্ষা হলো সেই ফুলকি যেটা মানুষের চেষ্টাকে অকস্মাৎ ত্বরান্বিত করে দেয় এবং কর্মশক্তিকে কাজে পরিণত করতে জোর করে ঠেলে দেয়। একটা দীর্ঘ সিদ্ধান্তের উপর ভিত্তি করে জীবন গঠিত হয়। ঠিক সামনের সুযোগটা মেনে নেওয়া অথবা সুযোগটা ছেড়ে নতুন কিছুর অপেক্ষা করার সিদ্ধান্ত নিতে হয়। সুযোগ গ্রহণ করা বা তা ধরতে ব্যর্থ হওয়া উভয়ই সমানভাবে আমাদের জীবনে ভালো বা মন্দ ডেকে আনতে পারে। দীর্ঘ সময় ধরে সিদ্ধান্ত, যেটাকে আমরা জীবনের শেষ পর্যন্ত আঁকড়ে ধরে থাকি, তার উপর ভিত্তি করে চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে ওঠে। অনেক ধরনের প্রভাব কাজ করে, যেগুলো আকাঙ্ক্ষা তৈরি করতে এবং সেই অনুযায়ী কাজে নেমে পড়তে প্রভাব ফেলে। অনেক সময় প্রিয় কোনো বন্ধুর বা প্রতিবেশীর মৃত্যুই সেই কাজটা করে দেয়। যেখানে সবচেয়ে বেশি কাজ করে অর্থনৈতিক মুক্তির দিকটা। হতাশা, দুঃখ এবং প্রতিটি প্রাকৃতিক সমস্যা মানব মস্তিষ্কে সেই উদ্রেক করে থাকে, কারণ এটা নতুন করে ভাবতে শেখায়। যখন আপনি বুঝতে পারবেন ব্যর্থতা হলো শুধুমাত্র সামান্য কিছু সময়ের জন্য, তখন সেটা আপনাকে মহান কিছু করার সুযোগ সৃষ্টি করে দেবে। এতটাই স্বাভাবিকভাবে তা আপনার সামনে প্রতীয়মান হবে, যেমন দিনের আলোয় পরিষ্কার আকাশ দেখা যায়। আর তাই ব্যর্থতা অদৃশ্যভাবে আপনার জন্য কোনো না কোনো আশীর্বাদ বয়ে আনে। আর যখন জীবনের জঞ্জাল এবং ব্যর্থতার দিকে ফিরে তাকাবেন, তখন সে ব্যর্থতার অন্ধকারেই আপনার মধ্যে এক বিশাল শক্তির উৎকীর্ণ হবে পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য। তারপরই আপনি প্রকৃতপক্ষে ব্যর্থতায় নিজেকে গা ভাসিয়ে না দিয়ে সেটাকেই সম্বল করে বিশাল কিছু করার সুযোগ পাবেন। আপনার জীবনে সুখের দিন সামনেই আছে। সেটা আপনার হবে যখন আপনি তা আবিষ্কার করতে পারবেন, যার দ্বারা আপনি অন্য কারো উপকার নির্ভরশীল নয়, বরং নিজের পায়ে দাঁড়াতে পারবেন। নতুন সেই দিন আপনার হবে যখন আপনি সেটা পেতে মনের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা অনুভব করবেন। এখনই শুরু করুন, আজই। জীবন নামের স্টেশনটা কোথায় দাঁড় করাতে চান তার আকাঙ্ক্ষা খুঁজে পেতে, যেটা আপনাকে পেতেই হবে। কামনা বাসনাকে দৃশ্যমান করুন এবং তা পূর্ণ করুন, যা আপনার কাজে, কর্মের ও ভাবনার অধিকাংশ সময় দখল করে নেবে।
তার সাথে জাগরণ ও স্বপ্ন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিন। জীবনের প্রতিটি মুহূর্তে সেটাকে আপনার কেন্দ্রবিন্দু করে নিন। কাগজে লিখে ফেলুন এবং এমন কোনো জায়গায় লাগিয়ে নিন যাতে প্রতি মুহূর্তে আপনি তা দেখতে পান। প্রতিটি কাজেই তার উপর মনোযোগ দিন এবং নিজেকে বুঝে নিন। দেখবেন যখনই তার সামনে আসবেন যেন তা আপনাকে জাদুর মতো টানছে। ধন্যবাদ এতক্ষণ সকলকে সাথে থাকার জন্য। 15 বিলবোর্ডসের দ্বিতীয় অধ্যায় আত্মবিশ্বাস শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।